দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলুর শোতে। আজকে আমরা আলোচনা করব ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে তার প্রভাব আমাদের ডলার মার্কেটে কতটা পড়বে। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আমরা কতটা প্রস্তুত আছি যে সারা পৃথিবীতে যেহেতু তেলের দাম বাড়ছে, অন্যান্য পণ্যের দাম বাড়ছে, তার মানে আমাদের ইম্পোর্ট কস্ট অনেক বেড়ে যাবে, ডলারের উপর অনেক প্রেশার পড়বে, সেটি আমরা এখন থেকে প্রেডিক্ট করতে পারছি। তাহলে আমাদের রিজার্ভ কতটুকু আছে, তো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যদি প্রথমেই একটু দেখি যে এই মুহূর্তে আমাদের সংকট, যদি ইমিডিয়েট সংকট আমরা দেখছি কিন্তু আমাদের এনার্জি সংকট। অলরেডি সরকার কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে আমাদের সবাইকে এখন এনার্জি সেভিংস করে চলতে হবে, কারণ এটি কিন্তু আমরা কিনতে পারছি না। আপনার টাকা থাকলেও কিনতে পারবেন তা না, বিষয়টি এখন সরবরাহতে। আমরা অলরেডি যেই আমাদের কমিটমেন্টগুলো আছে, যাদের কাছ থেকে আমরা সরবরাহ পাই, এনার্জি সরবরাহ পাই, সেটি কিন্তু আমরা পাচ্ছি না, সেটি এখন হুমকির মুখে পড়েছে। তার কারণ হলো আপনারা জানেন যে সরবরাহটা বন্ধ রয়েছে, যেই পথ দিয়ে আসে সেই পথ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এছাড়াও অনেক জায়গায় উৎপাদন বন্ধ রয়েছে বিভিন্ন অ্যাটাকের কারণে। এইটি একটি সংকট, কিন্তু আরও একটি সংকট যেটি মানি মার্কেটের আছে, যেটি হচ্ছে যে দাম, শুধু যে সরবরাহ কমে গেছে তা নয়, অলরেডি কিন্তু সরকার বলেছে যে আমাদের যেগুলো অলরেডি কন্ট্রাক্টে আছে সেগুলো যদি আমরা না পাই তাহলে আমরা স্পট মার্কেট থেকে কিনবো। স্পট মার্কেট থেকে কিন্তু এখন যেই দামে আছে তার মানে সেই দামেই কিনতে হবে। তো আমরা যদি দেখি যে ক্রুড অয়েলের দাম বা এলএনজির দাম কিন্তু অনেক বেড়েছে। আমরা যদি শুধু ক্রুড অয়েলের প্রাইসই দেখি, এটি যেটি $70 প্লাস ছিল সেটি অলরেডি $80 প্লাস হয়েছে, এবং সেটি ধারণা করা হচ্ছে যদি এই যুদ্ধটি কন্টিনিউ করে তাহলে কিন্তু $100ও ক্রস করতে পারে। এখন আসি যে আমাদের ডলার মার্কেটের কি অবস্থা। আমরা কিন্তু অলরেডি 5 দিন, যুদ্ধের 5 দিন চলে গিয়েছি, কিন্তু আমাদের ডলার মার্কেটে এক্সচেঞ্জ রেটে এখনও আমরা কোনো হিট পাইনি। এটির অন্যতম কারণ হলো যে আমাদের যেহেতু সাফিসিয়েন্ট আমরা রিজার্ভ বিল্ড আপ করেছি গত 1.5 বছরে, এটি একটি কারণ। এছাড়া আমাদের ইম্পোর্ট অটোমেটিক্যালি কম ছিল, যেহেতু আমরা মাত্র একটি ইলেকশন শেষ করেছি, এরপর রমজান শুরু হয়েছে, এখনও ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে। তো এই সময় আমাদের ডলারের চাপও একটু কম ছিল, যে কারণে আমরা দেখি যে আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবল রয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটি কিন্তু একটি দেশের এই ধরনের ক্রাইসিস সময়ে সবচেয়ে বড় যে মানে টুলটা যেটি দিয়ে আসলে এটি মোকাবেলা করতে হয় সেটি হলো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো আমাদের যেহেতু আপনার ডিরেক্টলি আপনার যখন এই তেলের দাম বেড়েছে আর সরকার যখন এগুলো কিনতে যাবে, তখন কিন্তু তাকে আরও সেম ভলিউম বেশি প্রাইসে কিনতে হবে, তার মানে বেশি ডলারের প্রয়োজন হবে। তো আমরা দেখি যে আমাদের এখনকার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে সেটি IMF এর অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নিজস্ব, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি ক্যালকুলেশন আছে, আবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটি ক্যালকুলেশন আছে। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমরা অলরেডি $30 বিলিয়ন প্লাস আছি আমাদের রিজার্ভ, অর্থাৎ যেটি আমাদের 4 মাসেরও বেশি সময় আমাদের ইম্পোর্ট কাভারেজ দিতে পারবে। আবার আমরা যদি বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখি তাহলে কিন্তু সেটি $35 বিলিয়ন প্লাস আছে। এটি একটি বিষয়। এবং আমরা দেখি যে আমরা যদি ট্রেন্ড দেখি আমাদের ফরেক্স মার্কেটের, আমরা কিন্তু দেখব যে আমাদের বাংলাদেশ ব্যাংক গত 1 বছর প্রায় 6 মাস ধরেই প্রতিদিনই কিন্তু মার্কেট থেকে ডলার কিনছে। অর্থাৎ ডলার বাংলাদেশ ব্যাংক কখন কিনে, যখন মার্কেটে এক্সেস ডলার থাকে। ব্যাংকগুলোর কাছে যে এক্সপোর্ট আর্নিংস বা রেমিটেন্স আর্নিংস আসে, সেটি খরচ করার পর তার যদি প্রতিদিন তার কতটুকু সে হোল্ড করতে পারে ডলার, সেটির একটি সার্টেন লিমিট আছে। তার চাইতে বেশি যদি থাকে তাহলে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে দিতে হয়, এটি একটা রুল। তো সেই দিক থেকে যদি বাংলাদেশ ব্যাংক যেহেতু মার্কেট থেকে কিনছে, সেখানে একটা ইন্ডিকেশন দেয় যে মার্কেটে পর্যাপ্ত ডলার আছে। তো আমরা দেখি যে এই 2026 ফিসকাল ইয়ারে আমরা FY 26-এ যদি দেখি প্রায় 5 বিলিয়নেরও বেশি, আমরা যদি $5.4 বিলিয়ন কিন্তু মার্কেট থেকে কিনেছে বাংলাদেশ ব্যাংক। যদিও এই যে ইরান ওয়ার যখন শুরু হলো, এর গত 2 দিন ধরে বাংলাদেশ ব্যাংক কিনছে না, কারণ তারা বলছে, আমরা যেটি জেনেছি যে মার্কেটে ডলার আছে পর্যাপ্ত, কিন্তু ফ্লোটা একটু স্লো রয়েছে। তো বাংলাদেশ ব্যাংক একটু ক্লোজলি মনিটরিং করছে যাতে মার্কেটে যথেষ্ট ডলারের প্রবাহ থাকে।
আর বাংলাদেশ ব্যাংক যে ডলার কিনছিল সেটির কিন্তু কারণ হলো মার্কেটে যেহেতু পর্যাপ্ত ডলার যখন থাকে, এক্সেস থাকলে রেটটা কমে যায়, অর্থাৎ আপনার এক্সচেঞ্জ রেটটা যদি কমে যায়, ডলারের প্রাইসটা যদি কমে যায়, তাহলে যেটা হয় যে রেমিটাররা ক্ষতিগ্রস্ত হয়, এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হয়। তো তাদেরকে উজ্জীবিত রাখার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে ডলার কিনে এই রেটটা একটি জায়গায় স্টেবল রেখেছে। তো এটি একটি অবস্থা। এবং আমরা যদি দেখি যে যেহেতু আমাদের পর্যাপ্ত রিজার্ভ আছে, এই পর্যন্ত আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবল রয়েছে। এবং আমরা যদি দেখি যে আমাদের রেমিটেন্সের ফ্লো যদি আমরা দেখি, যদিও মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো থেকে হয়তো কিছুটা স্লো হয়েছে, কিন্তু ওভারঅল রেমিটেন্স কিন্তু আমাদের একটুও কমেনি। তার একটি অন্যতম কারণ আমাদের যেহেতু সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু আগে থেকেই ওয়ার্কাররা টাকা পাঠাতে শুরু করে বা তাদের একটা প্রস্তুতি থাকে, সেটি একটি কারণ। সেটি আমাদেরকে এক ধরনের বাঁচিয়ে দেওয়াও বলা যেতে পারে। তো সেটি যদি আমরা দেখি যে আমরা যদি লেটেস্ট ট্রেন্ড দেখি, 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মার্চের প্রথম 3 দিনে আমাদের টোটাল রেমিটেন্স এসেছে $575 মিলিয়ন, যেটি একই সময়ে এর আগের বছরে ছিল $286 মিলিয়ন। সো এই ট্রেন্ডটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের রেমিটেন্স ইনফ্লো নর্মাল রয়েছে। তো এই সব বিবেচনায় আসলে আমাদের এই মুহূর্তে মার্কেটের ডলার সংকট নেই, কিন্তু হতে পারে। কিভাবে হতে পারে? যখন আমাদের এই মুহূর্তে কিন্তু আমরা কিনতে পাচ্ছি না এখনো তেল বা ক্রুড অয়েল বা অন্যান্য এনার্জির এলএনজি ইত্যাদি, তো এখনো তো আমরা কিনতে শুরু করছি না, কিন্তু সরকার কিন্তু কেনার প্রস্তুতি চলছে, মার্কেটে সার্চ করছে কোথা থেকে আমরা এলএনজি কিনতে পারি, স্পটে কিনতে পারি। তো যখন এই কেনাটা শুরু হবে তখন কিন্তু আমরা হাই প্রাইসে কিনতে যাব, তখন আমাদের এই ডলার সরবরাহ করার মতো ক্যাপাসিটি যে আছে সেটি রিজার্ভ থেকে বোঝা যায়। এবং একই সাথে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেটি রিজার্ভকে বড় ধরনের সাপোর্ট দিয়ে থাকে, সেটিও কিন্তু $2 বিলিয়ন সারপ্লাস রয়েছে এই FY20 জুলাই থেকে ডিসেম্বরে, যেটি কিন্তু আমরা গত 8 বছর ধরে ডেফিসিটে ছিলাম। তো সেটিও কিন্তু রিজার্ভকে সাপোর্ট দিতে পারে, অর্থাৎ রিজার্ভ থেকে অনেক বেশি যদি আমরা খরচও করি তাও আমাদের বোঝা যায়, যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেহেতু আমাদের সারপ্লাস আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যখন নেগেটিভ হয়ে যায় বা ডেফিসিট হয়ে যায় তখন কিন্তু ডিরেক্টলি রিজার্ভ থেকে সরকারকে খরচ করতে হয়। তার মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টও আমাদের সারপ্লাস রয়েছে, মানে সেখান থেকেও আমরা খরচ করতে পারবো, সেটি আছে। কিন্তু যখন অনেক বেশি ডলারের প্রেসার পড়বে তখন কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেট যেটি এখন স্টেবল রয়েছে 122 টাকা 23 টাকা থেকে, সেটি হয়তো একটু বাড়তে পারে। আমাদের এক্সচেঞ্জ রেট বলতে আমাদের ডলারের প্রাইস একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, এরকম একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু এটি যদি এই যুদ্ধটা দীর্ঘায়িত হয়, আমরা এখনো জানি না যে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে, তো কিন্তু আমাদের ডলার মার্কেটের প্রস্তুতিটা আসলে বাংলাদেশ ব্যাংকের যে অবস্থায় আছে সেটি আমরা জানালাম। কিন্তু মানি মার্কেটেও কিন্তু একটি বড় মুভমেন্ট থাকতে পারে বা হতে পারে। কেন হতে পারে? সরকারের যখন বেশি ডলারের প্রয়োজন হবে তখন তাকে টাকা দিয়ে সেই ডলার কিনতে হবে, তার মানে তার অনেক বেশি লিকুইডিটিরও প্রয়োজন হবে, টাকারও প্রয়োজন হবে। তখন কিন্তু মার্কেটে দুটোই, ডলার মার্কেট এবং টাকার মার্কেট, দুই মার্কেটেই একটি প্রেসার পড়বে। ফলে আমাদের বড় দুটি কনসার্ন, একটি হলো ইনফ্লেশন আর একটি হলো ইন্টারেস্ট রেট। আপনারা জানেন যে ইন্টারেস্ট রেট আমাদের ব্যবসায়ীরা অনেকদিন ধরে কমাতে বলছে, এবং আমাদের নতুন গভর্নর এসেই তিনি কিন্তু ইন্টারেস্ট রেট কমানোটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন, এবং তিনি একটি মনিটারি পলিসি কমিটিও মিটিং কল করেছিলেন এটি রিভিউ করার জন্য। কিন্তু সেটি পোস্টপোন করা হয়েছে, কারণ এই রকম সিচুয়েশনের কারণে। যেহেতু ইন্টারেস্ট রেট যদি কমানো হয় বাংলাদেশ ব্যাংক থেকে, এখনকার পরিবর্তিত সিচুয়েশনে, যেহেতু একটি সারা পৃথিবীতে গ্লোবাল কনফ্লিক্টের মধ্যে চলছে, এই সময় যদি ইন্টারেস্ট রেট আরও কমানো হয় তাহলে কি হবে যে ইজি মানি সেটি ইনফ্লেশনকে আবারও বাড়াবে, এবং অলরেডি কিন্তু ইনফ্লেশন আমাদের হিট হবে। কারণ এই যে যখন তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়ার সাথে সাথে তেল ইম্পোর্টের খরচটা কিন্তু এটার একটা চেইন ইফেক্ট আছে, সব কিছুর মধ্যে পড়বে, আপনার প্রোডাকশনের মধ্যে পড়বে, ফুডের মধ্যে পড়বে, সব কিছুর দাম কিন্তু অটোমেটিক্যালি চেইন ইফেক্ট হিসেবে আমরা দেখব বেড়ে যাবে। ফলে আমাদের ইনফ্লেশন অটোমেটিক্যালি বাড়ার একটি বড় চান্স রয়েছে, যেহেতু আপনার অয়েলের দাম তো অলরেডি বেড়ে গেছে। তো এটার প্রাইস অবশ্যই আমাদের এখানে পাস হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এটি হলো ইনফ্লেশন। এর মধ্যে যদি আবার ইন্টারেস্ট রেট কমানো হয় তাহলে কিন্তু সেটি আরও বেশি ইনফ্লেশনকে বাড়িয়ে দিবে। তো এই রকম সিচুয়েশনে কিন্তু বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট রেট কমানোর যে চিন্তাভাবনা করছিল সেটি আপাতত স্থগিত রয়েছে। বাট ইন্টারেস্ট রেট কিন্তু অটোমেটিক্যালি আবার আরও বাড়ার চান্স রয়েছে, যেহেতু
যখন লিকুইডিটির উপর বেশি প্রেসার পড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট বাড়বে, কারণ এটা আমাদের এখনকার ইন্ডিকেশনগুলো দেখে বোঝাই যাচ্ছে যে সরকারকে আরও বেশি ধার করতে হবে, ব্যাঙ্কগুলো থেকে টাকা নিতে হবে এবং ডলারও নিতে হবে। তো অনেক বেশি যখন প্রেসার পড়বে তখন প্রাইভেট সেক্টরে যে টাকার ফ্লো সেটাও কমে যাবে। এই ধরনের একটি মুভমেন্ট থাকলে তখন এই যে এখন যেমন আমাদের আমরা দেখেছি যে রিসেন্টলি আমাদের কিছু মানি মার্কেটের রেট, যেমন কল মানি রেট পলিসি রেটের নিচে নেমে এসেছে, তারপরে ট্রেজারি বিলের রেট পলিসি রেটের নিচে নেমে এসেছে, যেহেতু আমাদের তারল্য অনেক বেশি রয়েছে কিন্তু প্রাইভেট সেক্টর থেকে ব্যবসার ডিমান্ড কম। তো সেই সিচুয়েশনটা কিন্তু আবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন সরকারকে অনেক বেশি টাকা ধার নিতে হবে তখন কিন্তু এই রেটগুলো আরও বেড়ে যাবে। রেটগুলো যখন বেড়ে যাবে তখন কিন্তু ইনফ্লেশনও বেড়ে যাবে। ইনফ্লেশন দুটো দিক থেকে বাড়বে। একটা হলো যে অটোমেটিক্যালি গ্লোবালি ইম্পোর্টেড ইনফ্লেশন, আমাদের যেহেতু সব কিছুর দাম বেড়ে যাচ্ছে তো সেইটার একটা প্রভাব আমাদের ইম্পোর্টেড একটা প্রভাব থাকবে। আবার একই সাথে আমাদের যেহেতু মার্কেটে লিকুইডিটি মার্কেটে অনেক বেশি প্রেশার পড়বে, সেটার জন্য যে লেন্ডিং রেটটা বেড়ে যাবে, ফাইন্যান্সিং কস্টটা বেড়ে যাবে, সেটার জন্যও ইনফ্লেশন বেড়ে যাবে। সো আমাদের কিন্তু ইনফ্লেশন অলরেডি 8% প্লাস রয়েছে, যেটি এক বছর আগেও ডাবল ডিজিট ছিল। সেটি অনেক চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক বিভিন্নভাবে পলিসি টাইট দিয়ে কমানোর, এবং আমরা দেখছি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু অলরেডি লেখা হচ্ছে যে পলিসি রেট যেই সেন্ট্রাল ব্যাংকগুলো তাদের ইনফ্লেশন কুলডাউন হওয়ার কারণে কমিয়েছিল তারা কিন্তু আবারও কমার একটা ইঙ্গিত দিয়েছিল, সেগুলো কিন্তু এখন হল্ট করতে পারে বলে শোনা যাচ্ছে। যেহেতু তাদেরও ইনফ্লেশন, সারা পৃথিবীতে ইনফ্লেশন আবারও বাড়তে পারে, সে কারণে কিন্তু অন্যান্য সেন্ট্রাল ব্যাংকগুলো পলিসি রেট যেভাবে আছে তাদের যে ইঙ্গিত ছিল কমানো, সেটি আর কমানো হয়তো সহসাই হবে না। যদি এই যুদ্ধটা কন্টিনিউ করে তাহলে আমাদের এই সিচুয়েশনগুলো ফেস করতে হবে। মার্চের প্রথম 3 দিনে যদিও এখনো আমাদের রেমিটেন্স ইনফ্লো নর্মাল রয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটি আশঙ্কা করছে যে আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো থেকে রেমিটেন্স ইনফ্লোতে বড় একটি শক আসতে পারে। যেহেতু এসব দেশে যুদ্ধ হচ্ছে সে কারণে আমাদের অনেক ওয়ার্কার সেখানে চাকরি হারাতে পারে, সেটার একটি বড় ইম্প্যাক্ট থাকতে পারে। তাছাড়া আমরা যেহেতু আমাদের বড় লেবার মার্কেট মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো, সেখানে আমরা লেবার পাঠাতে পারছি না, সেটি একটি বড় সংকট হতে পারে, এটি একটি ধারণা করা হচ্ছে। এবং আমাদের রেমিটেন্সে বড় ধরনের শক যদি মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো থেকে আসে সেটি একটু বড় শক হবে, এই কারণে যে আমাদের টোটাল যে রেমিটেন্স আমরা মান্থলি প্রায় $3 বিলিয়ন রেমিটেন্স পাই, সেটির 50%-এর উপরেই কিন্তু আসে মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো থেকে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।